হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। ট্রাভেল উইথ আইনমনি পেজের পক্ষ থেকে আজ আপনাদেরকে নিয়ে যাব আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে গিয়ে আমরা ঐতিহাসিক সোনা মসজিদ দেখব, প্লাস সোনা মসজিদ স্থলবন্দরটা একটু ঘুরে দেখব। চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে আপনাদেরকে আমি রাজশাহী রেল স্টেশনটা একটু ঘুরে দেখাবো। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে আপনাদেরকে যমুনা সেতুর উপরে নির্মিত নতুন রেল ব্রিজ দেখাবো। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি এবং সকাল 7টায় পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে। তো এই ট্রেনেই আমি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি। চলে আসলাম যমুনা সেতু পূর্ব রেল স্টেশন ইব্রাহিমাবাদে। যমুনা সেতুতে ওঠার পূর্বে এই স্টেশনের সকল ট্রেনের একটা স্টপেজ দেয়। সামনেই যমুনা রেল সেতু, কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা রেল সেতুতে উঠব। পদ্মার এক্সপ্রেস ট্রেনটি অনেক বড়। এই যে যমুনা রেল সেতুতে চলে এসেছি। যমুনা রেল সেতুটা অনেক বড়, প্রায় 4.8 কিলোমিটার নবনির্মিত যমুনা রেল সেতু। আমি অনেক এক্সাইটেড ছিলাম এই সেতুতে আসার জন্য। আজকেই ফার্স্ট। কয়েকদিন হলো রেল সেতুটি উদ্বোধন করা হয়েছে। রিসেন্টলি এই সেতুর উপর দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়েছে সেতুর সক্ষমতা। আজকে আমাদের ট্রেনও প্রায় 100 কিলোমিটার গতিতে ছুটে চলছে। এই ট্রেন এই সেতুটি পাড়ি দিতে প্রায় 3 মিনিটের মতো সময় নেয়, আমি ঘড়ি দেখেছি। 4.8 কিলোমিটার, দ্যাট মিনস প্রায় 5 কিলোমিটার পথ মাত্র 3 মিনিটে পাড়ি দেয়। আগে এই পথ পাড়ি দিতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগতো, 20 মিনিট লাগতো শুধুমাত্র সেতুই পার হতে। কারণ যমুনা সেতুর উপরে যে রেল সেতুটি ছিল, যে রেল লাইনটি ছিল, ওইখানে আমাদের প্রায় 20 মিনিট লাগতো শুধু সেতুটি পার হতে। আর এটার জন্য অন্য আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো। অর্থাৎ যমুনা সেতুর পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে 2টি ট্রেন দাঁড়িয়ে থাকতো। একটা ট্রেন পার হলে তারপরে আরেকটা ট্রেন আসতে পারতো। যাই হোক, এখন আর সেই ঝামেলা হবে না। এখন এটা ডাবল লাইন করা হয়েছে, এক পাশ দিয়ে ট্রেন যেতে পারবে আর এক পাশ দিয়ে ট্রেন আসতে পারবে। রেল ব্রিজটি খুবই সুন্দর। আপনারা যারা এখনও ভ্রমণ করেন নাই, আপনাদেরকে বলবো এই ব্রিজটি ভ্রমণ করার জন্য, খুবই ভালো লাগবে। সম্প্রতি আমাদের পদ্মা সেতু এবং এই রেল সেতু দুটি আমাদের অনেক বড় একটা প্রকল্প ছিল। যাই হোক, সেতুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা চলে এসেছি ঈশ্বরদী বাইপাস স্টেশনে। বাম দিকে যে ট্রেন লাইনটা চলে গেছে, এটি চলে গেছে খুলনার দিকে। ঈশ্বরদী রেল স্টেশন হয়ে এই লাইনটি চলে গিয়েছে খুলনার দিকে। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটা অনেক সুন্দর, ক্রিসেন্টের মতো, দ্যাট মিন্স চাঁদের মতো, অর্ধাকৃতি চাঁদের মতো, খুবই ভালো লাগে। আমরা নাটোরের ভিতর দিয়ে ছুটে চলছি। নাটোরে প্রচুর খেজুর গাছ, ডানে বায়ে যেদিকেই তাকানো যায় শুধু খেজুর গাছ। নাটোর পার হতে যখন রাজশাহীর ভিতরে ঢুকলাম, রাজশাহীর ভিতরে চারপাশে শুধু দেখতে পাচ্ছি আমের বাগান, যেদিকে চোখ যায় আমের বাগান। যাই হোক, আমরা রাজশাহী রেল স্টেশনে চলে আসছি। এখন বাজে দুপুর 12টা। আমরা রাজশাহী রেল স্টেশনে। রাজশাহী রেল স্টেশনটা অনেক সুন্দর, একেবারে রাইট টাইমেই চলে এসেছে। 15-20 মিনিটের মতো লেট আছে ট্রেনটি। এই যে পদ্মা এক্সপ্রেস, আমেরিকান 66 সিরিজের লোকোমোটিভ, এই ট্রেনে করেই আমরা ঢাকা থেকে রাজশাহীতে এসেছি। এই যে রাজশাহী রেল স্টেশনের বাইরের ভিউ। রাজশাহী রেল স্টেশনটা অনেক সুন্দর। রাজশাহী স্টেশনেটাই শুধু দেখবো, রাজশাহী শহরটা আমি ঘুরে দেখবো না। এই যে রাজশাহী রেল স্টেশনের ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা জাস্ট দেখুন। যখন নতুন এই রেল স্টেশনটি উদ্বোধন করা হয়েছিল তখন আমি এসেছিলাম, খুবই সুন্দর ছিল, অনেক ঝকঝকে তকতকে। তাছাড়া এই আইকনিক রেল স্টেশন রাজশাহী শহরের একটি গর্ব। আমি চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য আরেকটা ট্রেনে, মল্লিকা কমিউটার ট্রেনে সিরিয়াল ধরে টিকিট কাটলাম। এই যে মল্লিকা ট্রেন রাজশাহী রেল স্টেশনের অন্য একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ এটাই আমার প্রথম ভ্রমণ।
আগে রাজশাহীতে অনেকবার ঘুরেছি, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ কখনোই আসা হয়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত সোনা মসজিদ, আমার গন্তব্য এই সোনা মসজিদে। সোনা মসজিদ স্থলবন্দর এবং সোনা মসজিদ একই জায়গায়। এটি সোনা মসজিদ যাওয়ার রাস্তা, সিএনজিতে করে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হলো যে চাঁপাইনবাবগঞ্জের এই যে কাকনহাট পার হচ্ছি, কাকনহাটের এই দিকটাতে বিশেষ করে পুরো চাঁপাইনবাবগঞ্জে যেদিকে তাকাই রাস্তার দুপাশে অনেক বড় বড় আম বাগান। এবছর আমের ফলন খুব একটা বেশি ভালো হবে না, তার কারণ টাইমলি বৃষ্টিপাত হয় নাই। এই যে বড় বড় আম গাছগুলো, এই বাগানে আম গাছের তুলনায় এখানে আমের ফলন খুবই কম হবে। তার কারণ যে গাছের যে মুকুল, আমের মুকুল গাছেই শুকিয়ে গেছে। কৃষকেরা এখানে দেখলাম যে গাছের গোড়ায় পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা করেছে। সবার সাথে কথা বলে বুঝলাম যে আম চাষে এবার খুব একটা বেশি লাভবান হবে না, যে অনেক বড় বড় আম বাগান। আমাদের এইদিকে যেমন ফাঁকা জমিতে ধান চাষ করা হয়, এদিকে ফাঁকা জমিতে আমের বাগান করা হয়। দেখেন কত বড় বড় বাগান, একের পর এক শুধু বাগান, যত দূর চোখ যায় শুধু আম বাগান, অন্য কোনো কিছু নাই। অবশেষে চলে আসলাম ছোট সোনা মসজিদে। এটাই সেই ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জের। ছোট সোনা মসজিদ সম্পর্কে এখন আমি আপনাদেরকে কিছু তথ্য জানাবো। প্রাচীন জনপদ গৌড় বিভিন্ন সময় বাংলার রাজধানী ছিল, ফলে সে সময় এই অঞ্চলে বহু অবকাঠামো গড়ে উঠেছিল। বিশেষ করে সুলতানি ও মোগল আমলে বহু মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ইমারত নির্মিত হয়। তার মধ্যে ছোট সোনা মসজিদ অন্যতম। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে 37 কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সিঙ্গারহাট মৌজার পিরোজপুর গ্রামে অবস্থিত ছোট সোনা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের বিশেষ এক অপূর্ব নিদর্শন। আয়তাকারে নির্মিত এই মসজিদের বাইরের পরিমাপ দৈর্ঘ্যে 25 মিটার এবং প্রস্থ 16 মিটার। মসজিদের দেয়াল পাতলা ইটের তৈরি এবং দেয়াল অনেক মোটা, অনেক পুরু, এবং দেয়ালের উভয় পাশে অলঙ্কৃত পাথর দ্বারা সম্পূর্ণরূপে আবৃত। পূর্ব দেয়ালে 5টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 3টি করে মোট 11টি খিলান প্রবেশপথ রয়েছে। তাছাড়া পশ্চিম দেয়ালে রয়েছে কারুকার্যময় পাথরের তৈরি 5টি অত্যন্ত চমৎকার মিহরাব। মসজিদের উত্তর ও পশ্চিম কোণে অলঙ্কৃত স্তম্ভের উপর রয়েছে বাদশাহ কা তখ্ত বা সুলতান বা উচ্চ পদমর্যাদা বিশিষ্ট ব্যক্তির নামাজের স্থান বা লেডিস গ্যালারি। মতান্তরে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত রয়েছে এ ব্যাপারে, বা মহিলাদের নামাজের স্থানের বিষয়ে। মসজিদের চার কোণায় 4টি অষ্টকোণাকৃতির মিনার বা টারেট এবং ছাদের উপরে 12টি অর্ধগোলাকৃতির ও 3টি চৌচালা আকৃতির মোট 15টি গম্বুজ আছে। গম্বুজগুলোতে একসময় সোনার গিল্ড করা ছিল বলে জানা যায়, ফলে মসজিদের নামকরণ হয়েছে সোনা মসজিদ। যেহেতু গৌড় দুর্গে বর্তমান পশ্চিমবঙ্গ ভারত এর অন্তর্ভুক্ত অবস্থিত, বড় সোনা মসজিদের তুলনায় আকারে ছোট, সে কারণে এটি ছোট সোনা মসজিদ নামে পরিচিত। আর বড় সোনা মসজিদটি ভারতের মালদা জেলায় অবস্থিত। মসজিদের মূল আকর্ষণ দেয়ালের বাইরের নান্দনিক অলঙ্করণ, বিশেষ করে দেয়ালের বহিরাংশে পাথরের উপর পোড়ামাটির ফলকের অনুকরণে লতাপাতা, ফুল, ঝুলন্ত শিকল ও ঘণ্টা ইত্যাদি অলঙ্করণে শোভিত হয়েছে। মসজিদ অভ্যন্তরে মেঝে ও আঙিনায় নকশাকৃত চকচকে টালি বসানো ছিল। মসজিদের সামনে একটি চমৎকার খিলানযুক্ত তোরণ আছে। স্থাপত্যকলা ও শৈল্পিক সৌন্দর্যের বিচারে ছোট সোনা মসজিদ গৌড়ের রত্ন হিসেবে পরিচিত। কেন্দ্রীয় দরজার উপর স্থাপিত শিলালিপি থেকে জানা যায় যে মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মনসুর ওয়ালি কর্তৃক 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত পুরাকীর্তি। এই এলাকায় তরমুজ কেজি দরে বিক্রি হয়। আমি হাফ কেজি তরমুজ কিনে নিয়ে ইফতারের জন্য বসলাম। সোনা মসজিদ স্থলবন্দরের সামনেই একটি হোটেলের মধ্যে আমি ইফতার সামগ্রী কিনে নিয়ে ইফতারি করতে বসলাম। এই হোটেলের মালিক আজকের এই ইফতারের আয়োজন করেছে, দেখে খুব ভালোই লাগলো। মাদ্রাসার এতিমদেরকে উনি ইফতারি করাচ্ছেন। যাই হোক, আমার ইফতারি শেষে আমি আবার চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেখানে গিয়ে একটি হোটেল ভাড়া করে হোটেলে রাত্রি যাপন করে পরের দিন সকালবেলা আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সোনা মসজিদ থেকে যখন চাঁপাইনবাবগঞ্জে আসছিলাম আমার খুবই ভয় লাগছিল।
এই যে আমার হোটেল, এটা হচ্ছে হোটেল রোজ আবাসিক। রেল স্টেশনের মোড়ে, একেবারে মহানন্দার মোড়েই এই হোটেলটা অবস্থিত। এই হোটেলে আমার ভাড়া লেগেছে 600 টাকা। হোটেলের পরিবেশ খুব একটা বেশি ভালো না, তবে চাঁপাইনবাবগঞ্জ যে শহর, সেই শহরের তুলনায় ঠিক আছে, কিন্তু ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই হোটেলে আমার ভাড়াটা 400 হলে ভালো হতো, কারণ আমি এরকম অনেক মফস্বল শহরে ঘুরেছি, সেখানে হোটেলের ভাড়া অনেক কম, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আমার কাছে হোটেলের ভাড়াটা 2 থেকে 250 টাকা বেশি মনে হলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে। চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট আমার কাছে বেশ ভালো লেগেছে, শহরের মধ্যেই অবস্থিত। আমাদের ঢাকা নিউ মার্কেটের মধ্যেই জমজমাট, অনেক কিছুই এখানে পাওয়া যায়। ঈদের বাজার, সেই তুলনায় ভিড়ভাড়টা খুব একটা এখনও চোখে পড়ছে না। আসলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মানুষজন খুবই কম। এখন প্রায় 9টা, সাড়ে 9টা বাজে, সেই তুলনায় মার্কেটে আসলে ভিড় খুব একটা বেশি চোখে পড়ছে না। তবে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি একটা হেয়ার জেল কেনার জন্য এখানে এসেছিলাম, যাই হোক জেলটা কিনতে পেরেছি। হোটেলের থেকে বের হয়ে মার্কেটে আসলাম, মার্কেটের সামনেই এখানে স্ট্রিট ফুডের দোকান। এখানে কালাইয়ের রুটি বেশ পরিচিত এবং বিখ্যাত, এখানে সবাই কম বেশি কালাই রুটি খায়। কালাই রুটির সাথে গরুর ভুঁড়ি থাকে, মুরগির মাংস থাকে, সবাই খুব মজা করে কালাই রুটি খায়। আমিও একটু কালাই রুটি খেয়েছিলাম, ভালো লেগেছে আমার কাছে। যাই হোক, ভোরবেলায় সেরি শেষ করে খুব সকাল সকাল ভোরবেলায় আমি চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে চলে আসলাম। সকাল 6টায় বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়বে। আগের রাতেই আমি বনলতা এক্সপ্রেস ট্রেনের অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। খুব সকাল সকাল চলে আসলাম, ট্রেন লেট করে না, 6টা মানে 6টায় ছাড়বে। ঠিক ঘড়ির কাছে 6টা বাজার সাথে সাথেই নাকি এই ট্রেন ছাড়ে আমি শুনেছি। চলুন আপনাদেরকে একটু ট্রেনের ভিতরটা ঘুরিয়ে দেখাই। বনলতা ট্রেনটি অনেক সুন্দর, ননস্টপ ট্রেন। বাংলাদেশের ব্রডগেজের একমাত্র ননস্টপ ট্রেন বনলতা এক্সপ্রেস। এই ট্রেনটি সাধারণত বিমানবন্দর, এয়ারপোর্ট, রেল স্টেশন পার হওয়ার পরে রাজশাহীর আগে কোনো স্টপেজ দেয় না। রাজশাহীতে একটা স্টপেজ দিয়ে তারপরে আবার যাত্রী উঠিয়ে নামিয়ে আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আমি আমার সিটটা খুঁজবো, আমার সিটটা অমুবগিতে 25 নম্বর সিট। বনলতা ট্রেনটি বেশ ঝকঝকে তকতকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের ইন্টেরিয়র ডেকোরেশনও বেশ ভালো। ট্রেনে একেবারে মানুষজন নেই বললেই চলে, খুবই কম মানুষজন, কারণ ঈদের এই সময়টাতে ঢাকায় যাওয়ার মানুষ খুবই কম থাকে, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় যায় না। এই যে আমার সিটটি, তবে দুঃখের বিষয় আমাকে উল্টো পথে যাত্রা করতে হবে, ট্রেনটা উল্টো দিকে যাবে, যেটা আমি একেবারেই অপছন্দ করি। যাই হোক, ট্রেন যেহেতু ফাঁকা, প্রত্যেকটা সিটি ফাঁকা, পুরো ট্রেনই এরকম ফাঁকা, পুরো ট্রেনে 10% যাত্রী আছে কিনা সন্দেহ। আমি আমার পছন্দ মতো একটা সিটে বসবো। ঠিক ঘড়ির কাঁটা 6টা বাজার সাথে সাথে আমাদের ট্রেন ছেড়ে দিল। বিদায় চাঁপাইনবাবগঞ্জ, আবার দেখা হবে হয়তোবা জুন জুলাই মাসে আম কেনার জন্য আবার আমি চাঁপাইনবাবগঞ্জ আসবো। চাঁপাইনবাবগঞ্জ শহরটা পুরোটা ঘুরে দেখা হয় নাই, যতটুকু দেখেছি চাঁপাইনবাবগঞ্জের মানুষের আতিথেয়তা আমার কাছে বেশ ভালো লেগেছে। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। সকাল সকাল যখন সূর্য উগে দিচ্ছিল একটু একটু করে, তখন আমরা ছুটে চলছিলাম। এই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ এই দিকটাতে এই মার্চ মাসের 27 তারিখেও আমার কাছে মনে হলো শীতের আমেজ কমেনি। এদিকে বেশ ঠান্ডা সকালবেলায়, চারিদিকে ঘন কুয়াশায় আবৃত, খুবই ভালো লেগেছে আমার কাছে এখানকার পরিবেশ। 6টা 50 আমরা চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে। এটা রাজশাহী রেল স্টেশন। এখানে ট্রেন 5 থেকে 7 মিনিট ওয়েট করে ঠিক 7টা বাজে
ছেড়ে দেবে ট্রেন। হ্যাঁ, 7টা বাজতে বাজতে আমাদের ট্রেন ছেড়ে দিল রাজশাহী রেল স্টেশন থেকে। এখন আর কোনো স্টপেজ নেই, একেবারে এয়ারপোর্ট রেল স্টেশনে গিয়ে থামবে ট্রেনটি। মাঝখানে হয়তো বা ক্রসিংয়ের জন্য দু এক জায়গায় দাঁড়াতে পারে, কিন্তু কোথাও থেকে কোনো প্যাসেঞ্জার ওঠানামা করানো নিষেধ, করতেও পারবে না। যাই হোক, দুপুর 12টা বাজে আমরা বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছালাম। খুব একটা বেশি সময় লাগেনি। এয়ারপোর্ট রেল স্টেশনের মানুষের আনাগোনা খুবই কম। ঈদের ছুটি শুরু হয়েছে, কিন্তু মানুষের মুভমেন্ট এখন ওরকমভাবে হয়নি। হয়তো বা 27 রমজানের পরে, আজকে 25 রমজান, 27 রমজানের পরে হয়তো বা মানুষের মুভমেন্ট শুরু হবে। এয়ারপোর্টে তিল ধারণার জায়গা পর্যন্ত থাকবে না। সব মিলিয়ে ভ্রমণটা খুবই ভালো ছিল। আর আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করা হোক।